করোনা অতিমারি আক্রান্ত আমাদের আজকের এই পৃথিবী, আমাদের দেশ ভারতবর্ষ বা আমাদের রাজ্য পশ্চিমবাংলাও এর বাইরে নয়। প্রত্যেক দিন প্রত্যেকটা কোণায় যুদ্ধ বাড়ছে। কেউ কেউ মারা যাচ্ছেন, কেউ সুস্থ হয়ে উঠছেন, কেউ পজিটিভ হচ্ছেন, কেউ নেগেটিভ হচ্ছেন। কিন্তু সর্বোপরি যেটা হয়েছে, আমরা বিগত 2 মাস ধরে সম্পূর্ণ লকডাউন অবস্থায় জীবনযাপন করছি। এখন এই লকডাউনের অর্থ স্বাভাবিক কাজকর্ম বা আমাদের দৈনন্দিন জীবনযাত্রা সম্পূর্ণরূপে পরিবর্তিত। আমরা শিক্ষকরা, তোমরা আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আমরা সবাই ঘরের চৌহদ্দির মধ্যে গৃহবন্দী। সেই অবস্থায় পশ্চিমবঙ্গ রাজ্য শিক্ষা দপ্তর, দক্ষিণ 24 পরগনা জেলা সর্বশিক্ষা মিশন, বাংলা শিক্ষা পোর্টাল, তাদের উদ্যোগে যেহেতু স্কুলগুলো বন্ধ, প্রত্যেক দিন আমরা একটা করে মূল্যবান দিন নষ্ট করে ফেলছি, কারণ আমাদের ক্লাসগুলো হচ্ছে না, তোমাদের পড়াশোনা এগোচ্ছে না। সে জায়গায় দাঁড়িয়ে এই অনলাইন ক্লাস এর ব্যবস্থা চালু করেছেন। তার জন্যে আমি আমার পক্ষ থেকে, সমগ্র শিক্ষক সমাজের পক্ষ থেকে তাদেরকে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি আজকে সুরঞ্জন ঘটক, টি.এস. সনাতন বিদ্যালয়, দক্ষিণ 24 পরগনার বারুইপুর মহকুমার অন্তর্গত, তার প্রধান শিক্ষক এবং বায়োলজির শিক্ষক, তোমাদের বায়োলজির একটি ক্লাস নিচ্ছি। প্রথমেই আমরা আসব সিলেবাস প্রসঙ্গে। বায়োলজির সিলেবাস কিন্তু যথেষ্ট দীর্ঘ। আমরা কতগুলো ইউনিট আকারে জানি সিলেবাসগুলো ভাগ হয়ে থাকে। আমি আমার এই হোয়াইট বোর্ডটিতে ইউনিটগুলো লিখে দিচ্ছি। সেই অনুযায়ী আমরা প্রস্তুতি নেব এবং তার থেকে আমরা এখন একটি ক্লাস নেব, এরপরে একটি ক্লাস নেব, এক একটা ইউনিট ধরে। আমাদের ক্লাস 12-এর বায়োলজি সিলেবাসে রয়েছে, ইউনিট 1-এ আছে রিপ্রোডাকশন অফ অর্গানিজম। সেখানে আমরা মূলত পড়ব হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেম। ইউনিট 2-তে রয়েছে জেনেটিক্স অ্যান্ড ইভলিউশন। ইউনিট 3-তে রয়েছে বায়োলজি অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার। ইউনিট 4-এ রয়েছে বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন।
অর্থাৎ এই 4টে ইউনিটে আমাদের টোটাল সিলেবাসটা ভাগ করা হয়েছে। আমরা আজকে প্রথম যে ক্লাসটা করছি সেখানে আমরা ইউনিট 1-এর রিপ্রোডাকশন অফ অর্গানিজমের হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেম এই পার্টটা শুরু করব। এখন আমরা মানব শারীর জননবিদ্যা বা হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেম এই অধ্যায়টি সম্বন্ধে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা জানি যে মানুষ একলিঙ্গ প্রাণী। তাহলে একলিঙ্গ প্রাণী হলে তার একটা পুংজননতন্ত্র থাকবে, একটা স্ত্রীজননতন্ত্র থাকবে এবং অবশ্যই পুংজননতন্ত্রর গঠনগত যে অঙ্গাণুগুলো থাকবে, অপরপক্ষে স্ত্রীজননতন্ত্রের গঠনগত অঙ্গাণুগুলো থাকবে, সেগুলো আলাদা হবে। আমরা প্রথমে আসব পুংজননতন্ত্রের গঠনগত অঙ্গাণু বা যা নিয়ে পুংজননতন্ত্র গঠিত হয়েছে। পুংজননতন্ত্র মূলত সংগঠিত হয়েছে শুক্রাশয় বা টেস্টিস, এপিডিডাইমিস, শুক্রনালী, শুক্রথলি, নিক্ষেপ নালী, প্রস্টেট গ্রন্থি, কাউপার গ্রন্থি এবং পেনিস এর সমন্বয়। এখন মুখ্যত আমরা দুটো ভাগে এটাকে ভাগ করব। একটি হচ্ছে মুখ্য জননাঙ্গ, অপরগুলি হচ্ছে গৌণ জননাঙ্গ। মুখ্য জননাঙ্গ অর্থাৎ এই শুক্রাশয়, কারণ শুক্রাণু উৎপাদন বা পুংগ্যামেট সে তৈরি করছে, আর বাকিরা হচ্ছে সাহায্যকারী অংশ যারা একে ডিম্বাণু বা ওভামের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে স্ত্রীজননতন্ত্রের মাধ্যমে। শুক্রাশয়ের মূল অন্তর্গঠন বা হিস্টোলজিক্যাল স্ট্রাকচার সেটা গঠিত হয়েছে তাহলে শুক্রাশয় আসছে একটি শুক্ররজ্জু দ্বারা স্ক্রটাল স্যাকের মধ্যে মানব পুরুষ দেহের বাইরে ঝুলন্ত অবস্থায় থাকা অংশ, যা মূলত জন্মের পূর্বে অর্থাৎ কিনা ভ্রূণ অবস্থায় সে মাতৃগহ্বরের মধ্যে থাকে, আর জন্মের সময় সে দেহের বাইরে বেরিয়ে আসে এবং ঝুলন্ত অবস্থায় থাকে শুক্ররজ্জুর সাহায্যে বা যাকে বলা হয় স্পার্ম কর্ড। এবার আমরা আসবো তার হিস্টোলজিক্যাল স্ট্রাকচার বা অন্তর্গঠনে। বাইরে রয়েছে টিউনিকা অ্যালবুজিনিয়ার একটি স্তর, যা মূলত কিউবয়েডাল কতগুলো কোষের সারি, এবং সে এটাকে একটা দৃঢ় স্থিতিস্থাপক
যোগ কলার মতো আবরণের সাহায্যে ঢেকে রেখেছে। ভেতরে রয়েছে শুক্র সৃজনশীল নালী বা সেমিনিফেরাস টিউবুল। এই শুক্র সৃজনশীল নালীর মধ্যেই হচ্ছে গিয়ে তৈরি হচ্ছে শুক্রাণুগুলো, যে পদ্ধতিতে তাকে আমরা বলছি স্পার্মিওজেনেসিস বা স্পার্ম তৈরি হওয়ার পদ্ধতি। শুক্রাণু উৎপন্ন হচ্ছে শুক্র সৃজনশীল নালীর মধ্যে এবং তার সঙ্গে রয়েছে ইন্টারস্টিশিয়াল কোষ বা লিডিক কোষ। এগুলি হচ্ছে সাহায্যকারী অংশ যা একই সঙ্গে একে সাহায্য করছে টেস্টোস্টেরন হরমোনের সাহায্যে। কারণ টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ না হলে পরে, যাকে বলা হচ্ছে গিয়ে পুংজনন হরমোন, আমরা হরমোন চ্যাপ্টারে একাদশ শ্রেণীতে এ বিষয়ে পড়ে এসেছি। সেই পুংজনন হরমোন টেস্টোস্টেরন তা হচ্ছে গিয়ে শুক্র সৃজনশীল নালীকে বা সেমিনিফেরাস টিউবুলকে শুক্র সৃজনে অর্থাৎ উৎপাদন করতে সাহায্য করছে। আমরা এইবার এই যে শুক্রাণুগুলি তৈরি হলো তা নিক্ষেপ নালীর মাধ্যমে দেহের বাইরে, অর্থাৎ ভাস ডিফারেন্স বা নিক্ষেপ নালী, তার মাধ্যমে দেহের বাইরে পেনিসের সাহায্যে গিয়ে সেটা পড়বে। এবং কখন পড়বে? মানব ক্ষেত্রে সেটা সম্পূর্ণ অবস্থায় স্ত্রী জননতন্ত্রের সংস্পর্শে থাকা অবস্থায় পড়বে বা স্ত্রী জননতন্ত্রের মধ্যে গিয়ে পড়বে এবং সেখানে গিয়ে সে ডিম্বাণুকে নিষিক্ত করতে সাহায্য করবে। তাহলে শুক্রাশয়ের মূল যে দুটি কাজ আমরা বলবো তা হচ্ছে শুক্রাণু উৎপাদন এবং টেস্টোস্টেরন ক্ষরণ। এই টেস্টোস্টেরন প্রতিদিন এই লেডিগের কোষ থেকে প্রায় 7.8 মিলিগ্রাম মতো তৈরি হয় এবং টেস্টোস্টেরন ছাড়া অন্য যে অংশগুলো রয়েছে অর্থাৎ প্রস্টেট গ্ল্যান্ড বা কাউপার্স গ্ল্যান্ড, তারা শুক্রাণুর উৎপাদনে পুষ্টি যোগাতে সাহায্য করে। অবশ্যই তার সঙ্গে আরেকটি সাহায্যকারী কোষ থাকে, তাকে বলা হয় সার্টলি সেলস বা সার্টলি কোষ। এদের সাহায্যে শুক্রাণু ধীরে ধীরে পূর্ণাঙ্গ শুক্রাণু তৈরি করতে সাহায্য হয় এবং সে যখন পরিণত পূর্ণাঙ্গ শুক্রাণু উৎপাদন করে তখন গিয়ে সে একটি ওভামকে নিষিক্ত করার মতো জায়গায় গিয়ে পৌঁছয়। এখন প্রশ্ন হচ্ছে যে এটা কবে শুরু হয়? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থাৎ কিনা মানব শরীর তৈরি হওয়া মাত্রই কি একজন পুরুষ, অর্থাৎ কিনা একটি বাচ্চা, সে যদি পুরুষ বাচ্চা হয় তাহলে সেই পুরুষ বাচ্চাটা কি তখনই শুক্রাশয়ের কাজ শুরু হয়ে যায়? একদমই না। আমরা জানি যে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত থাইরয়েড গ্রন্থি নিয়ন্ত্রণ করে তার গৌণ যৌন লক্ষণগুলিকে। তারপর আসে টেস্টোস্টেরনের ক্রিয়া। সেই টেস্টোস্টেরন কখন আসে? আমরা জানি যখন সে কৈশোরে উত্তীর্ণ হচ্ছে, তার শরীর একটা পরিবর্তন তৈরি হচ্ছে, কেশ মানে দাড়ি গোঁফ গজাচ্ছে, সোজা কথায় বড় হচ্ছে, গলা ভাঙছে। এই যে অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা বছর 15 বয়সের পর বা 12-13 বছর বয়স থেকে তার মধ্যে পূর্ণাঙ্গ শুক্রাশয়ের কাজ শুরু হয়ে যাচ্ছে। অর্থাৎ তখন থেকে সেখানে শুক্রাণু উৎপাদন এবং টেস্টোস্টেরন ক্ষরণ করার সম্ভাবনা তৈরি হচ্ছে। কিন্তু একটি পূর্ণাঙ্গ মানুষ, অর্থাৎ যখন সে কিনা সম্পূর্ণরূপে প্রযোজনে সক্ষম, তখন তার প্রতিবারে প্রায় 2 কোটি শুক্রাণু উৎপন্ন করার ক্ষমতা প্রয়োজন হচ্ছে, যেটা কিনা স্বাভাবিক অবস্থায় 21 বছর বয়স হলে পরে দেখা গেছে শারীরবিদ্যার বিচারে যে সে তখন সেই মতো সক্ষম হয়ে থাকে। এবারে আসব ডিম্বাশয়ের গঠনে। তার আগে বলে নেওয়া ভালো যে শুক্রাশয় ওঠানামা করে, কিন্তু ডিম্বাশয় স্বাভাবিক অবস্থায় স্থির। স্ত্রী দেহের বস্তিদেশ, অর্থাৎ আমরা যদি এটাকে একটা স্ত্রী দেহ কল্পনা করি তাহলে এই অংশটা হচ্ছে তার বস্তিদেশ, কোমর। বস্তিদেশ অর্থাৎ হচ্ছে কোমর।
তার ঠিক এরকম জায়গাটাতে, এই জায়গাটাতে দুপাশে ওভারি বা ডিম্বাশয় অবস্থান করছে। আমরা সেই যে ডিম্বাশয়, সেই ডিম্বাশয়ের মধ্যে কি পাবো না একটি পরিণত ডিম্বাণুকে পাবো। সেই পরিণত ডিম্বাণুটিকে একটি পরিণত শুক্রাণু নিষিক্ত করে জন্ম দেবে একটি নতুন প্রাণের। আমরা আসি ডিম্বাশয়ের অন্তর্গঠন বা হিস্টোলজিক্যাল স্ট্রাকচার। বাইরের দিক থেকে ভেতরের দিকে ডিম্বাশয়ের অন্তর্গঠনে একদম বাইরে থাকছে জার্মিনাল এপিথেলিয়াম। এই জার্মিনাল এপিথেলিয়াম টিস্যু ডিম্বাশয়টিকে সম্পূর্ণরূপে আবৃত করে রেখেছে, অর্থাৎ ভেতরের যে অংশগুলোকে সে রক্ষা করছে। এরপর রয়েছে একইভাবে টিউনিকা অ্যালবুজিনিয়া। এই টিউনিকা অ্যালবুজিনিয়া ভেতরে প্রবেশ করেছে এবং টিউনিকা অ্যালবুজিনিয়া একটি যোগকলা মতো অবস্থান করছে। তার একটি স্ট্রোমা বা ধাত্র রয়েছে, তার গায়ে রয়েছে গ্রাফিয়ান ফলিকল। গ্রাফিয়ান ফলিকল, এই গ্রাফিয়ান ফলিকলগুলো থেকে, পরিণত গ্রাফিয়ান ফলিকলগুলো থেকে হচ্ছে গিয়ে একটি পরিণত ডিম্বাণু তৈরি হবে। এরপর রয়েছে কর্পাস লুটিয়াম, যা কিনা গ্রাফিয়ান ফলিকল যা ডিম্বাণু তৈরি করলো, বাদবাকি যে অংশগুলো সেইগুলো হচ্ছে গিয়ে মূলত ওই ডিম্বাণুটির পুষ্টি সাধনে ব্যয়িত হবে। এবং কর্পাস লুটিয়াম ছাড়া রয়েছে ইন্টারস্টিশিয়াল কোষ। সেই ইন্টারস্টিশিয়াল কোষগুলিও ডিম্বাণু পুষ্টি সাধনে, অর্থাৎ কিনা গ্যামেটোজেনেসিসের সময় যখন ডিম্বাণু উৎপাদন হবে তার পরিণত অবস্থায় পৌঁছতে সাহায্য করবে। এখন শুক্রাণু বা ডিম্বাণু কোথায় তৈরি হয় সেটা আমরা দেখেছি। আমাদের আসতে হবে এবার শুক্রাণু এবং ডিম্বাণু কিভাবে তৈরি হয়, সেটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার কারণ মানব শরীর পৃথিবীতে সর্বাপেক্ষা উন্নত একটি রিপ্রোডাক্টিভ সিস্টেম। সে তৈরি করতে চলেছে তার পরবর্তী প্রজন্ম, অর্থাৎ কিনা তার সন্তান সন্ততি। অতএব সেখানে খুব সূক্ষ্মতর উপায়ে সৃষ্টিকর্তা পিতামাতার বৈশিষ্ট্য সঞ্চারিত করে নতুন প্রজন্মকে তৈরি করছেন এবং সেই তৈরিটা হচ্ছে একটি শুক্রাণু এবং ডিম্বাণুর সংযোগ স্থাপনের মধ্যে দিয়ে। আমরা তাই এবারে আসব গ্যামেটোজেনেসিস। এই গ্যামেটোজেনেসিস প্রক্রিয়ায় প্রথমে আসবো আমরা স্পার্মিওজেনেসিস বা শুক্রাণু উৎপাদন পদ্ধতি। স্পার্মাটোগোনিয়াম, এটি স্বাভাবিক বৃদ্ধি হবে মাইটোসিস প্রক্রিয়ায়। আমরা জানি মাধ্যমিক লেভেলে আমরা কোষ বিভাজন চ্যাপ্টার পড়েছি, সেখানে আমরা জানি অর্থাৎ মাইটোসিস পদ্ধতিতে যখন তার বৃদ্ধি ঘটে টোয়াইস এন সংখ্যক ক্রোমোজোম যদি থাকে তাহলে যা উৎপন্ন হবে সেখানেও টোয়াইস এনই থাকবে। অর্থাৎ পরবর্তী স্টেপে আসছে মুখ্য স্পার্মাটোসাইট।
এই মুখ্য স্পার্মাটোসাইট এটিও টুয়াইসেন। এইবার এইটি ভাঙবে কেন? আমরা মাধ্যমিক লেভেলে যে পড়াশোনা করেছি সেখানে আমরা জানি যে টুয়াইসেন মানব শরীর থেকে যে সন্তান উৎপন্ন হয় তার ক্রোমোজোম সংখ্যাও টুয়াইসেন। কখনোই এটা ঘটবে না যে স্পার্মাটোগোনিয়াম যে টুয়াইসেন তার থেকে যে মুখ্য স্পার্মাটোসাইট টুয়াইসেন তৈরি হলো তার থেকে যে স্পার্ম আসবে সেও টুয়াইসেন হয়ে যাবে। কেন? ডিম্বাণু যদি টুয়াইসেন হয়, এটাও যদি টুয়াইসেন হয়, টুয়াইসেন প্লাস টুয়াইসেন তো 4n হয়ে যাবে। অথবা তখন তার মানব চরিত্র বদলে যাবে, কারণ আমরা এখানে n হিসেবে ডোনেট করছি ক্রোমোজোমকে। ক্রোমোজোম সংখ্যা কিন্তু ধ্রুবক থাকবে। মানব শরীরের পিতামাতার বৈশিষ্ট্য সঞ্চারিত হবে বটে, কিন্তু তার ক্রোমোজোম সংখ্যা, মানব শরীরের ক্রোমোজোম সংখ্যা যা থাকে তাই থাকবে। এইবার আমরা এখান থেকে আসবো মায়োসিস, অর্থাৎ হ্রাসকারী বিভাজন। এই মায়োসিস কোষ বিভাজনে আসবে গৌণ স্পার্মাটোসাইট। এই গৌণ স্পার্মাটোসাইট এটি আবার মায়োসিসের দ্বিতীয় ধাপ, সেকেন্ড মায়োসিস, বা যা কিনা মাইটোসিসের রূপান্তর, তাতে তৈরি করবে স্পার্মাটিড। পরিণত দশায় সেটি তৈরি করবে শুক্রাণু, বা যাকে বলবো স্পার্মাটোজোয়া, যার ক্রোমোজোম সংখ্যা n। অর্থাৎ তৈরি হলো আমাদের পুং গ্যামেট বা শুক্রাণু বা স্পার্মাটোজোয়া, যা n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। একইভাবে এই গ্যামেটোজেনেসিসে এবার আসবে কিভাবে ডিম্বাণু বা ওভাম তৈরি হয়। এখন এই শুক্রাণু উৎপাদন প্রক্রিয়ায় কিছু নিয়ন্ত্রক রয়েছে, অর্থাৎ এই পুরো প্রক্রিয়াটি চালনা হয় সেই মাস্টার গ্ল্যান্ড বা অগ্রপিটুইটারির FSH বা ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং LH বা লিউটিনাইজিং হরমোন, যা অগ্রপিটুইটারি থেকে ক্ষরিত হয়। এবং এই FSH এর ক্ষরণের সঙ্গে জড়িত রয়েছে টেস্টোস্টেরনের ক্ষরণ, কারণ আমরা জানি টেস্টোস্টেরন একটি লোকাল হরমোন। টেস্টোস্টেরনের ক্ষরণ নিয়ন্ত্রণ করবে FSH। এরপর আসবে উষ্ণতা, 1.5 ডিগ্রি সেলসিয়াস থেকে 2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার প্রয়োজন, যা শুক্রাণু উৎপাদন পদ্ধতিকে ত্বরান্বিত করবে। এরপর শুক্রাণুটিকে বেঁচে থাকতে সাহায্য করতে হবে, তাই দরকার ভিটামিন। ভিটামিন হিসেবে আসবে A, C, E এবং বি কমপ্লেক্সের কয়েকটি উপাদান। এরপর গুরুত্বপূর্ণ হচ্ছে থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত থাইরক্সিন, অ্যাড্রিনাল কর্টেক্স গ্রন্থি, এবং সর্বোপরি টেস্টোস্টেরন। তাহলে আমরা শুক্রাণু উৎপাদন পদ্ধতির নিয়ন্ত্রক হিসেবে কাদেরকে পেলাম? অগ্রপিটুইটারি থেকে ক্ষরিত হচ্ছে FSH বা ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং LH বা লিউটিনাইজিং হরমোন। উষ্ণতা থাকছে 1.5 ডিগ্রি সেলসিয়াস থেকে 2 ডিগ্রি সেলসিয়াস। ভিটামিন A, C, E এবং বি কমপ্লেক্সের কয়েকটি, থাইরয়েড গ্রন্থি, অ্যাড্রিনাল কর্টেক্স গ্রন্থি এবং টেস্টোস্টেরন হরমোন, এরা হচ্ছে গিয়ে গ্যামেটোজেনেসিসের স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়ায় শুক্রাণু উৎপাদন পদ্ধতিকে নিয়ন্ত্রণ করছে। উজেনেসিস বা ডিম্বাণু বা ওভাম উৎপন্ন প্রক্রিয়া। প্রথমে আসবে উগোনিয়াম, যেটি অবশ্যই টুয়াইসেন। সে আবার মাইটোসিস প্রক্রিয়ায় সাধারণ বৃদ্ধি দশা পেরিয়ে তৈরি করবে গৌণ উসাইট এবং ফার্স্ট বা প্রথম পোলার বডি। মুখ্য উসাইট
বা টুয়াইস এন, কারণ আমরা মাইটোসিসে যাচ্ছি। মাইটোসিস মুখ্য ওসাইট টুয়াইস এন তৈরি করলো। এইবার আসবে মায়োসিস কোষ বিভাজন, যা তৈরি করবে গৌণ ওসাইট এবং ফার্স্ট পোলার বডি। এবার যেহেতু মায়োসিস হয়েছে, অর্থাৎ কিনা হ্রাসকারী বিভাজন ঘটেছে, অর্থাৎ সেখানে গৌণ ওসাইট তৈরি হয়েছে, তা হবে এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। এটি আবার সাধারণ মাইটোসিসে যাবে, অর্থাৎ কিনা সাধারণ বৃদ্ধি পাবে বা মায়োসিসের সেকেন্ড স্টেজে যাবে, সেখানে গিয়ে তৈরি করবে যা এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট এবং তৈরি হবে সেকেন্ড পোলার বডি। এই উটির থেকেই তৈরি হবে ডিম্বাণু বা ওভাম। তাহলে উজেনেসিসের স্টেপগুলো আমরা আবার আলোচনা করি। উগোনিয়াম, যা কিনা টুয়াইস এন ক্রোমোজোম বিশিষ্ট, তা মাইটোসিসের সাধারণ বৃদ্ধি দশা পার করে তৈরি করলো মুখ্য ওসাইট বা টুয়াইস এন ক্রোমোজোম বিশিষ্ট মুখ্য ওসাইট। তা আসবে হ্রাসকারী বিভাজন বা মায়োসিসের মাধ্যমে গৌণ ওসাইট এবং ফার্স্ট পোলার বডি। এই গৌণ ওসাইটটি ভেঙে গেছে টুয়াইস এন থেকে, তাই সে এন ক্রোমোজোম বিশিষ্ট হ্রাসকারী বিভাজন ঘটেছে। তা আবার সাধারণ বৃদ্ধি দশা বা মাইটোসিসের মাধ্যমে তৈরি করবে উটিড, যা হচ্ছে গিয়ে এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট এবং সেকেন্ড পোলার বডি, প্লাস আসবে ডিম্বাণু এবং ওভাম। বলে রাখা ভালো যে এই যখন মুখ্য ওসাইটটি ভাঙছে, তখন কিন্তু চারটি অ্যাকচুয়ালি কোষ তৈরি হচ্ছে। এই চারটি কোষের মধ্যে একমাত্র গৌণ ওসাইটটি, সেটি তৈরি আস্তে আস্তে গিয়ে পরিণতিপ্রাপ্ত করে ডিম্বাণু বা ওভাম তৈরি করছে। বাকিগুলি সেখানে শুধুমাত্র সাহায্যকারী বা পোলার সেল হিসেবে থেকে যাচ্ছে। এইভাবেই আমরা পাচ্ছি ডিম্বাণু। এবং এই ডিম্বাণু তৈরি হচ্ছে কার মধ্যে? না, আমরা ডিম্বাশয়ের গঠন পড়েছি। ডিম্বাশয়ের যে ডিম্বাণু সৃজনশীল অংশ রয়েছে, সেখানে ডিম্বাণুটি তৈরি হচ্ছে। এবার শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হয়ে গেছে। আমরা অনেকেই বা প্রায় বোধহয় সবাই 3 ইডিয়টস সিনেমাটি দেখেছি। সেখানে ফারহান কুরেশির গলায় একটি কথা ছিল যে লক্ষ লক্ষ শুক্রাণু দৌড়চ্ছে একটি ডিম্বাণুকে নিষিক্ত করতে, অর্থাৎ কিনা সেখানেও একটি প্রতিযোগিতা। এবং সেই যে প্রতিযোগিতা, তাতে একজনই জয়ী হবে এবং বাকিরা শুধু পরাজিত নয়, তারা মৃত। একটি শুক্রাণু গিয়ে পৌঁছবে যা কিনা নিষিক্ত করবে ওই যে ডিম্বাণুটি তৈরি হয়েছে, পরিণত ডিম্বাণুটিকে। তার মধ্যে আবার যে শুক্রাণুগুলি তৈরি হলো, সেই শুক্রাণু 48 থেকে 72 ঘন্টা বেঁচে থাকতে পারে। অপরদিকে ডিম্বাণুটি মাত্র 6 থেকে 7 ঘন্টা। অর্থাৎ এটি একটি অবশ্যম্ভাবীভাবে ডিম্বাণু নিয়ন্ত্রিত প্রক্রিয়া। ডিম্বাণুটি ততক্ষণ বেঁচে থাকছে বা সে সংযোগ বা নিষেক বা ফার্টিলাইজেশনের উপযুক্ত থাকছে, তার উপরে নিয়ন্ত্রণ হচ্ছে যে নিষেক বা ফার্টিলাইজেশন হবে কিনা। অর্থাৎ প্রতিটি সঙ্গমেই যে নিষেক বা ফার্টিলাইজেশন হবেই এমন কোনো কথা নেই। নির্ভর করছে সেই যে ডিম্বাণুটি তৈরি হয়েছে, সেই ডিম্বাণুটি সেই সময় উপস্থিত রয়েছে কিনা এবং যে পরিমাণ স্পার্ম, অর্থাৎ আমরা এখানে আগে উল্লেখ করেছি 2 কোটি স্পার্ম সমাবেশের প্রয়োজন, সেই 2 কোটি উপযুক্ত স্পার্ম সেখানে পৌঁছেছে কিনা এবং তার মধ্যে কেউ একজন ডিম্বাণুর যে আন্তর্গঠন তাকে ভেদ করে সেখানে পৌঁছতে পেরেছে কিনা, তবে গিয়ে হচ্ছে গিয়ে জাইগোট বা নতুন ভ্রূণ তৈরি হবে। সবচেয়ে রিপ্রোডাক্টিভ বা রিপ্রোডাকশনের অন্যতম প্রধান যে অংশ, যার জন্য এত কিছু, সেই নিষেক বা ফার্টিলাইজেশন। আমরা জানি যে ডিম্বাণু নিশ্চল, সে স্থির হয়ে রয়েছে আর সচল শুক্রাণুগুলি তার দিকে এগিয়ে আসছে তাকে নিষিক্ত করতে।
এখন ধরা যাক এইটি একটি ডিম্বাণু। এর বাইরে আমরা জানি সূর্যের করোনা অংশ থাকে, এখানেও একটা করোনা রেডিয়েটার রয়েছে। করোনা রেডিয়েটার, এই যে করোনা রেডিয়েটার, তার গায়ে এসে পৌঁছলো শুক্রাণু। এই যে শুক্রাণু, তার গঠনটাতে কি রয়েছে? শুক্রাণুর মাথায় একটা অ্যাক্রোজোমাল টুপি রয়েছে। এই শুক্রাণুর মাথায় রয়েছে একটা অ্যাক্রোজোমাল টুপি, মস্তকটিকে ঢেকে রেখেছে। এখানে রয়েছে গ্রীবা অংশ। এইবার এই গ্রীবা অংশে তৈরি হচ্ছে সেন্ট্রিওলগুলো দ্বারা, আর তার মধ্যে দিয়ে একটি অক্ষতন্তু একেবারে ল্যাজ অবধি বিস্তৃত। গায়ে সর্পিলভাবে রয়েছে মাইটোকন্ড্রিয়া এবং ল্যাজের অংশ রয়েছে সেন্ট্রিওল, যারা এই ফ্লাজেলা বা শুক্রাণুর ল্যাজটি সঞ্চালনে সাহায্য করছে। অর্থাৎ কিনা কীরকম হচ্ছে যে ডিম্বাণুর দিকে এরা এরকমভাবে এগিয়ে যাচ্ছে, হাজারে হাজারে, কোটিতে কোটিতে। আমরা বলেছি 2 কোটি শুক্রাণুর উপস্থিত হতে হবে একটি উপযুক্ত ডিম্বাণুকে নিষিক্ত করতে গেলে। অতএব এইরকম 2 কোটি শুক্রাণু দৌড়ানো শুরু করেছে করোনা রেডিয়েটার উপলক্ষে। এই যে করোনা রেডিয়েটার, এই করোনা রেডিয়েটার এখানে শুক্রাণু পৌঁছানোর সঙ্গে সঙ্গে একটি কেমিক্যাল ওয়ারফেয়ার বা যুদ্ধ শুরু হয়ে গেল। কেন? এখান থেকে নিঃসৃত হচ্ছে হায়ালুরোনিডেজ নামক একটি এনজাইম, যা চেষ্টা করছে করোনা রেডিয়েটারকে ভেঙে এই ভেতরে ডিম্বাণুটির কাছে পৌঁছতে। এবার তাতে যেটা হচ্ছে, প্রায় সব শুক্রাণুই মারা যাচ্ছে। যুদ্ধে জিতছে মাত্র একটি শুক্রাণু। সেই যে একটি শুক্রাণু, সেই একটি শুক্রাণু করোনা রেডিয়েটার স্তরটিকে পার করে পৌঁছে গেল জোনা পেলুসিডা। এই জোনা পেলুসিডা অংশেই তার অ্যাক্রোজোমাল টুপিটি খসে গেছে, শুধুমাত্র মস্তকের নিউক্লিয়াসটি রয়েছে। সেই মস্তক নিউক্লিয়াসটি তারপর যাবে পেরিভাইটেলাইন স্পেস, সেখান থেকে আসবে ভাইটেলাইন মেমব্রেন, তারপরে আসবে উপ্লাজম। অর্থাৎ ওভামের যে প্লাজম বা সাইটোপ্লাজমটি রয়েছে তাকে বলা হচ্ছে উপ্লাজম। এটি ফুলে উঠবে। ফুলে ওঠার পর সেখানে শুক্রাণু এবং ডিম্বাণু দুজনেই এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট, তাদের মিলন ঘটবে। মিলন ঘটার পরে একটি অবশ্যম্ভাবী স্বাস্থ্যসম্মত জাইগোট টয়েসেন তৈরি হলো, যা কিনা পরবর্তীকালে তৈরি করবে ভ্রূণ। তাহলে আমরা আবার আসি করোনা রেডিয়েটার, সেখানে শুক্রাণু এসে পৌঁছলো, কেমিক্যাল ওয়ারফেয়ার হলো, হায়ালুরোনিডেজ এনজাইম দিয়ে এসে চেষ্টা করলো করোনা রেডিয়েটারকে ভেদ করার। অর্ধেকের বেশি, সেখানে অর্ধেক কেন, সবাই প্রায় মারা গেল। একজন জিতলো, সেই যে জিতলো তার অ্যাক্রোজোমাল মাথাটি খসে গেল জোনা পেলুসিডা অঞ্চলে, সেখান থেকে সে পেরিভাইটেলাইন স্পেস, তারপর ভাইটেলাইন মেমব্রেন হয়ে পৌঁছে গেল উপ্লাজমের মধ্যে। সেখানে উপ্লাজমটি ফুলে উঠলো। ফুলে ওঠার পর শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে জাইগোট টয়েসেন তৈরি হবে। আমরা অনেকেই জানি যে অনেক ক্ষেত্রেই আজকে চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, ফলে নারীর বন্ধ্যাত্ব এখন আর কোনো বিশেষ ব্যাপার নয়। এখন চিকিৎসায় এটা অতিক্রম করা যায়। অবশ্যই শুধু নারী নয়, পুরুষের বন্ধ্যাত্বও আছে, সেটিও চিকিৎসা অতিক্রম করা যায়। প্রাথমিক চিকিৎসা যেটা হয় সেটা হচ্ছে ইস্ট্রোজেনাল হরমোন, তার প্রয়োগ করে
যা কিনা এই আমরা যে ডিম্বাশয়ের গঠন পড়লাম সেখানে আমরা জানি ডিম্বাশয়ের মূল কাজ কি না ইস্ট্রোজেনের ক্ষরণ আর প্রোজেস্টেরনের ক্ষরণ। এই ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন তার মধ্যে ইস্ট্রোজেনাল ইনজেকশন প্রয়োগ করে এই উপপ্লাজমকে ফুলে উঠতে সাহায্য করা যায়, যার ফলে যখন একটি ডিম্বাণু তৈরি হবে সেই ডিম্বাণুটি নিষিক্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। কিন্তু আবারও বলছি, এইটি সম্ভাবনাই, কখনোই এরকম ঘটবে না যে প্রতিবারই যা শুক্রাণু আসবে তাই একটি ডিম্বাণুকে নিষিক্ত করতে পারবে। তার কারণ তাদের মধ্যে যে দূরত্বটা, বেঁচে থাকার দূরত্বটা রয়েছে, যে লড়াইটা রয়েছে, তার ফলে হচ্ছে গিয়ে প্রতিটি ডিম্বাণু নিষিক্ত হয়ে জাইগোট তৈরি হবে না। আমরা জানি, আমরা পরের ক্লাসেই আসবো, ইভলিউশন পড়বো, সেখানে গিয়ে আমরা দেখবো যে জ্যামিতিক হারে বংশবৃদ্ধি হয়, কিন্তু তার মানেও এটা নয় যতগুলি ডিম্বাণু আর যতগুলি শুক্রাণু তারা সকলে যদি নিষিক্ত হয়ে বেঁচে থাকতো তাহলে এই পৃথিবীতে পা রাখার জায়গা থাকতো না। যদিও আমরা অবশ্যই ভারাক্রান্ত জনসংখ্যায়, কিন্তু তবুও যেটুকু এই যুদ্ধটা রয়েছে বলেই প্রত্যেকটা ডিম্বাণু কিন্তু নিষিক্ত হয়ে জাইগোট তৈরি করছে না। জাইগোট তৈরি হয়ে গেছে। এই যে জাইগোট বা জাইগোটটি আমি ধরে নিলাম একটা বলের মতো। এই বলটা তার ক্লিভেজ হওয়া শুরু হবে, অর্থাৎ কিনা সেগমেন্টেশন হবে। এটা সবসময় মাইটোসিস হবে। মাইটোসিস কোষ বিভাজন চলতে চলতে তাহলে 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 16, এইভাবে সে কিন্তু ক্রমশ বাড়তেই থাকবে করে সে তৈরি করলো ব্লাস্টুলা। এই ব্লাস্টুলা থেকে ব্লাস্টোসিস্ট, যে ব্লাস্টোসিস্টের ফ্যালোপিয়ান নালীর দিকে চলন শুরু হলো এবং এই ব্লাস্টোসিস্ট সেই পথে গিয়েই তৈরি করবে ট্রোফোব্লাস্ট, বা আমরা বলতে পারি যে এই টোটাল এই অংশটাকে এই সময় যে তৈরি হলো যে অংশটি ক্লিভেজের পর, যার নাম আমরা দিচ্ছি মরুলা। এই যে মরুলা, তার যে ট্রোফোব্লাস্ট, সেই ট্রোফোব্লাস্ট তার মধ্যে রয়েছে এমব্রায়োব্লাস্ট বা আদিভ্রূণ। জরায়ু গাত্রে রোপিত হওয়ার পূর্বে প্রায় 3 থেকে 6 দিনের একটা যাত্রা করে, তাহলে এই জরায়ুর গাত্রে ট্রোফোব্লাস্ট রোপিত হয়ে গেল। আবার ইনভ্যাজিনেশন বা ভাঁজ খাবে, তৈরি করবে গ্লাস্টুলা। এই গ্লাস্টুলাটা বাইরের দিক থেকে বলা হবে একটোডাম, মেসোডাম এবং এন্ডোডাম। এটি ভ্রূণ। এবার এই ভ্রূণ একটি তরলে ভাসমান অবস্থায় রয়েছে, যাকে আমরা বলছি অ্যামোনিয়ান, এবং তার সঙ্গে রয়েছে অ্যালান্টয়েডস। এই অ্যামোনিয়ান তরলে নিমজ্জিত অবস্থায় সে অমরা বা প্লাসেন্টা সাহায্যে মাতৃদেহ থেকে পুষ্টি পাচ্ছে। এর আগে ট্রোফোব্লাস্টগুলি তারা হচ্ছে গিয়ে প্লাসেন্টার গাত্র থেকে, জরায়ুর গাত্র থেকে তাকে পুষ্টি জুগিয়ে এসছে। এখন এই অমরা বা প্লাসেন্টার সাহায্যে সেই মাতৃদেহ থেকে
অক্সিজেন, খাদ্যরস এগুলো গ্রহণ করছে, আবার একইভাবে তার রেচন পদার্থ, কার্বন ডাই অক্সাইড এগুলো সে ছেড়ে দিচ্ছে, এবং এইভাবে অমরার মাধ্যমে সে জরায়ু গাত্রে ঝুলে থাকে। এবার আমরা জানি প্রসবকালীন সময় 280 প্লাস মাইনাস 7, এই টোটাল টাইমটা সে আস্তে আস্তে মাতৃজঠরে জরায়ুর গাত্রে রোপিত হয়ে বড় হতে থাকবে, এবং বড় হওয়ার পর পূর্ণাঙ্গ শিশুতে রূপান্তরিত হওয়ার সঙ্গে সঙ্গে তার মাথাটি যাবে নিচের দিকে ঘুরে, আর পা দুটি থাকবে ওপরের অংশে। ঠিক যখন তার প্রসব বেদনা তৈরি হলো, বা এখন আমরা জানি সিজারিয়ান সেকশন হয়, আসলে মাথাটা থাকবে এই জায়গায়। স্বাভাবিকভাবে যদি প্রসব হয় তাহলে সেক্ষেত্রে এই সার্ভিক্স অংশটি, জরায়ু সার্ভিক্স অংশটি উঁচু হয়ে উঠবে, তারপর একটা নির্দিষ্ট সময় আমরা জানি রিল্যাক্সিন হরমোন ক্ষরণ হয়, এবং আস্তে আস্তে প্রসব হয় বা মাথার দিক দিয়ে শিশুটিকে বার করে আনা হয়। এই গেল আমাদের যে রিপ্রোডাক্টিভ সিস্টেম রয়েছে তার অংশ। এর সঙ্গে অ্যালাইড কিছু পার্ট রয়েছে। আমরা জানি সারা পৃথিবী আজকে ভুগছে মূলত অতি বৃদ্ধি বা জন্ম নিয়ন্ত্রণ সমস্যা, যা আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলোতে সর্বাধিক। ভারতবর্ষ একটি উন্নতশীল দেশ, এখনই তার প্রায় 130 কোটি জনসংখ্যা, আরও যদি বেড়ে যায় তাহলে স্বাভাবিকভাবেই উন্নয়ন ব্যাহত হবে। অথচ আমরা উন্নত দেশগুলোর দিকে তাকিয়ে দেখি, সেখানে কিন্তু জনসংখ্যা অনেক কম, ফলে সরকারি প্রচেষ্টায় তাদেরকে অনেক বেশি সাহায্য করা যাচ্ছে, যা আমাদের দেশে করা যাচ্ছে না। ফলে জন্ম নিয়ন্ত্রণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। 1972 সালে জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা বা অবাঞ্ছিত ভ্রূণের মোচন, বা যাকে আমরা বলতে পারি অবাঞ্ছিত ভ্রূণটি যদি জন্মাতে না পারে সেই ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও যে কোনো পুরুষ বা স্ত্রী সরকারি ব্যবস্থাপনায় স্বাস্থ্যকেন্দ্র বা এই জাতীয় যে সমস্ত সরকারি ব্যবস্থাগুলি রয়েছে সেখানে গেলে পরে জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে জানতে পারবে। আমরা জানি কতগুলো শব্দের সঙ্গে আমরা পরিচিত। একটি হচ্ছে ভ্যাসাক্টমি, সেখানে পুরুষের শুক্রনালীটি কেটে দেওয়া হয় যাতে শুক্রাণুগুলি সিমেনের মধ্যে এসে পৌঁছতে না পারে, অতএব সেখানে আর নতুন করে জন্মানোর বা বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকবে না। অপরটি হচ্ছে টিউবকেটামি, সেখানে ডিম্ব নালীটিকে কেটে দেওয়ার ব্যবস্থা হয়েছে। এগুলি হচ্ছে গিয়ে চিরতরে জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা। এছাড়াও আমরা জানি কন্ডম, কিছু জেলি, ওষুধপত্র, এগুলোর সাহায্যে জন্ম নিয়ন্ত্রণ সম্ভব। এছাড়াও সেফ পিরিয়ড, অর্থাৎ মাসিক ঋতুচক্রের 7 থেকে 21 দিনের মধ্যে যে কোনো একটা দিন হচ্ছে ডিম্বাণু তৈরি হয়, এ বাদ দিয়ে অন্য সময় মানে সংযোগ ঘটলে পরে বা সহবাস ঘটলে পরে সেক্ষেত্রে কিন্তু নতুন শিশু জন্মানোর সম্ভাবনা থাকবে না। এটি সেফ পিরিয়ড শিখে নিলে সেটা সম্ভব। তা আমরা হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেম নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা করলাম। বিস্তৃত একটি বিষয়, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। উচ্চ মাধ্যমিকে বেশ কিছু প্রশ্ন আসে। তা আমি ছোট্ট একটা অ্যাসাইনমেন্ট বা হোম টাস্ক তোমাদের দেব। এই লকডাউন পিরিয়ডে তোমরা বাড়িতে বসে সেই অংশটা নিজের খাতায় অনুশীলন করবে এবং নিজের স্কুল খুললে পরে বিষয় শিক্ষককে দিয়ে সেটি দেখিয়ে নেবে। আশা করব বিষয়টি তোমাদের মনোগ্রাহী হয়ে উঠবে, বুঝতে সুবিধা হবে, এবং এই বিষয়গুলো অনুশীলন করলে পরে আগামী দিনে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তা তোমাদের কাজে লাগবে। আমাদের এই প্রচেষ্টা এবং সরকারের এই উদ্যোগ তোমাদের কাজে আসে, সেটাই আমরা
আমাদের সার্থকতা বলে ধরে নেব। নমস্কার।